ভারতের এত বড় ক্ষতি করলো হাসিনা, দুধ কলা দিয়ে কালসাপ পুষল ওরা। জানাবো যে 5টি অভিযোগে হাসিনার জীবনে নেমে এলো অন্ধকার। এবং সর্বশেষ জানাবো এত কিছুর পরেও কেন ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের এত বড় ক্ষতি করলো হাসিনা, দুধ কলা দিয়ে কালসাপ পুষল ওরা। একজন স্বৈরাচার গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে পাপ করেছে তা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ভারতের দাদা বাবুরা। 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ জুড়ে গণহত্যা চালিয়ে পালিয়ে যায় নরেন্দ্র মোদীর দেশে। গণহত্যাকারী এই খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সহ ভারতীয় জনগণের কাছেও খলনায়কে পরিণত হন গুজরাটের কসাই খ্যাত মোদী। এখন হাসিনাই যেন ওদের গলার কাটা। হাসিনার জন্য ভারতের যত বড় ক্ষতি হচ্ছে তা কি কখনো পূরণ করার মতো? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ইতিমধ্যে হাসিনার সহ আওয়ামী লীগের সকল কার্যকলাপ নিষিদ্ধ করেছে। আর জুলাই হত্যাকাণ্ডের সকল বিচার শুরু করেছে বিচার ট্রাইব্যুনাল। হাসিনার বিচার কাজ সরাসরি দেশবাসীকে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখানো হয়েছে। হাসিনার সহ জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 8747 পৃষ্ঠার ফরমাল এই চার্জশিটে মুক্তিযুদ্ধের বায়বীয় চেতনার মাধ্যমে শেখ হাসিনা তথা শেখ পরিবারের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ভয়াবহ কাহিনী এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হয়ে ওঠে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার পর ভারতে পলায়নের বর্ণনা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়। সাক্ষী রাখা হয়েছে 81 জনকে। জুলাই গণহত্যায় 1,500 শহীদ আর 2.5 সহস্রাধিক আহতের দায় শেখ হাসিনা ও তার সহযোগীদের দেওয়া হয়। এসব বিষয় নিয়ে গভীর চাপে আছে ভারত। মোদী সরকার যদি শেখ হাসিনাকে ফেরত দিতে না চায় তাহলে আন্তর্জাতিক চাপে পড়বে নয়াদিল্লি। ফ্যাসিস্ট হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর মোদী সরকার ইচ্ছে করেই বাংলাদেশের সরকার ও জনগণকে চাপে ফেলতে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। এমনকি মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়ার মতো নেক্কারজনক ঘটনার জন্ম দেয় ভারত। এই সুযোগে বসে থাকে না নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সুযোগের শতভাগ ব্যবহার করে বিশ্বের প্রথম সারির চিকিৎসা সেবায় দেশ চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটায় ইউনূস সরকার। সেই সাথে কম খরচে মেডিকেল ভিসা ও চিকিৎসা সেবা নিশ্চিত করে দেশের জনগণের জন্য। শুধু কি চীন, ভারতের এমন আচরণে আর বাংলাদেশে নিজেদের পণ্য না পাঠানোয় দাদাবাবুদের চিরশত্রু পাকিস্তানের সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটে বাংলাদেশের। পাকিস্তানি জাহাজ বিপুল পরিমাণ পণ্য সহ একাধিকবার ভেড়ে বাংলাদেশের ডেরায়। এসবে যেন এখন জ্বলছে ভারত। নিজেদের পায়ে কুড়াল মেরেছে দাদারা, এটি আর বোঝার বাকি নেই ওদের। বাংলাদেশের পর্যটক না থাকায় ভারতের কলকাতার ব্যবসায়ীদের এখন রীতিমতো না খেয়ে মরার দশা। অপরদিকে বাংলাদেশি রোগী না থাকায় বন্ধ হয়ে যাওয়ার পথে ভারতের অনেক হাসপাতাল আর ক্লিনিকও। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু শুভেচ্ছা বার্তা নয়, এই বার্তায় ডক্টর ইউনূস সরকারের অর্থনৈতিক অগ্রগতিরও বেশ প্রশংসা করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। ভারতের মোদী সরকার ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ভুলভাল বোঝানোর অপচেষ্টায় লিপ্ত ছিল ওরা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল দাদাবাবুরা। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের তাতে থোড়াই কেয়ার। মোদী সরকারের এসব মিথ্যা চালবাজি বুঝতে পেরেই ইউনূস সরকারের সাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঠিক এমনটি মনে করেন বিশ্লেষকরা। হাসিনাকে আশ্রয় দিয়ে এখন যেন আফসোসে পড়া ছাড়া আর কিছুই করার নেই মোদী সরকারের। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পথে ভারতের জন্য এখন গলার কাটা শেখ হাসিনা। অপরদিকে বিশ্ব মিডিয়ায় মোদী সরকারের বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানোর জালবাজিও এখন প্রকাশ্যে। সব মিলিয়ে ভারত যেন মহা ক্ষতিগ্রস্ত হলো হাসিনার জন্য। বেলা শেষে তবে কি দুধ কলা দিয়ে কালসাপ পুষল ভারত? যে 5টি অভিযোগে শেখ হাসিনার জীবনে নেমে এলো অন্ধকার। 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর
আক্রমণের অংশ হিসেবে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো সংঘটনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংঘটনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না দেওয়া এবং ষড়যন্ত্র করার অপরাধ। আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কর্তৃক শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংঘটনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মরণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুকে লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লিখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংঘটনের নির্দেশ, প্ররোচনা, উস্কানির সহায়তার সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটন। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মরণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে 2024-এর 5 আগস্ট ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার ওপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আনাজ সহ নিরীহ নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লিখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানির সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মরণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট 2024 ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার ওপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মরদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ সংঘটিত হয়। এ ধরনের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এত কিছুর পরেও কেন ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে? বৈরী এই সম্পর্কে চাপে পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য ও উভয় দেশের ব্যবসা। তবে এর মধ্যেও বাংলাদেশে কমেনি ভারতের পণ্য রফতানি। চলতি 2024-25 ভারতীয় অর্থ বছরে প্রতিবেশী দেশটি থেকে 1145 কোটি 59 লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছে। তার আগের অর্থ বছরে আনা হয়েছিল 1106 কোটি 58 লাখ ডলারের পণ্য। এই আমদানির বিপরীতে রপ্তানির পরিমাণ কম। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে এই চিত্র প্রকাশ পেয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্য গত 5 দশকে ক্রমে বড় হয়েছে। পণ্য আমদানিতে চীনের পরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ ভারত। ফলে দেশটিরও পণ্য রফতানির শীর্ষ গন্তব্যের মধ্যে রয়েছে বাংলাদেশ।
দুই দেশের মোট বাণিজ্যের 85% ভারতের পণ্য রফতানি। এসব কারণেই গত বছর শুরু হওয়ার সম্পর্কের তিক্ততা অর্থনৈতিক সম্পর্কের এই বাস্তবতায় এখন পর্যন্ত প্রভাব ফেলতে পারেনি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে শঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারের অনুপস্থিতি এক পর্যায়ে অর্থনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনার সরকার গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিক্ত হয়ে ওঠে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। প্রথম কয়েক মাসে তিক্ততার প্রতিফলন সীমাবদ্ধ ছিল বাকযুদ্ধে। সম্প্রতি দুই দেশ একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশে কমেনি ভারতের পণ্য রফতানি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।